এটা একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মাঝখানে এরকম একটা কি থাকে, একদম গাঢ় হয়ে থাকে, তাই তো? আর তার সাথে এইভাবে কি থাকে, নিউক্লিয় জালিকাগুলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাই তো? নিউক্লিয় জালিকাগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। এবার কথা হচ্ছে এই যে নিউক্লিয় জালিকাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, তো আমাদের কোষে কত জোড়া ক্রোমোজোম রয়েছে? 23 জোড়া ক্রোমোজোম, তাই তো? এক একটা ক্রোমোজোমে প্রচুর পরিমাণে এইভাবে সুতোর মতো আছে, তাই তো? তোমাকে যদি আলাদা করতে বলা হয়, একটা ঘর, একটা নিউক্লিয়াসকে একটা ঘর ধরে নেওয়া হয়, একটা ঘরের মধ্যে এতগুলো আছে, এক একটা সুতা, বিশাল বড় বড় সুতো, সেগুলোকে যদি আলাদা করতে বলা হয় বা গুছিয়ে রাখতে বলা হয়, তো গুছানো সম্ভব হবে কি? তাহলে আমাদেরকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। কি করতে হবে? কিছু পদ্ধতি অবলম্বন। তো পদ্ধতি পরে বলছি এগুলো। এবারে আমি একটাকে যদি বাইরে বের করি, তা আমাকে এরকমভাবে দেখাবে। কীভাবে দেখাবে? এরকমভাবে দেখাবে। মানে আমি কি একে যদি ইলেকট্রনিক্স মাইক্রোস্কোপে দেখার চেষ্টা করি, তো এরকমভাবে দেখাবে। এটাকে কি হচ্ছে তাহলে? এটা কি অ্যাকচুয়ালি নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তু। কি নামের? নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তু। এই নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তুর একটা নির্দিষ্ট স্থানে থাকে আমাদের দেহের গঠনগত জায়গায়, যেটা বলছি ডিএনএ থাকে। কি থাকে? ডিএনএ। কি থাকে? ডিএনএ থাকে। কি থাকে বললাম? ডিএনএ। এই ডিএনএর জায়গাতে থাকে কি? প্রোটিন নির্মিত এক ধরনের উপাদান থাকে, যেটা আমাদের এই যে বললাম ধারাবাহিকতা, এই বংশগত ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখে। তার নাম হচ্ছে জিন। তার নাম কি বললাম? জিন। মনে থাকবে? তাহলে নিউক্লিয়াসের মধ্যে থাকে কি? ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয় জালিকা। নিউক্লিয় জালিকার মধ্যে কি থাকছে? ডিএনএ। ডিএনএর মধ্যে থাকছে কি? জিন। মনে থাকবে? জিন কি দ্বারা নির্মিত? মেনলি প্রোটিন দ্বারা নির্মিত। কি দ্বারা? মেনলি প্রোটিন দ্বারা। এই জিন কি করে? আমাদের বংশগত ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখে। ঠিক আছে? আচ্ছা, এবার এটাকে আমি বললাম, এটাকে যখন আমি একটু বাইরে বের করে নিয়ে আসছি, এভাবে সূত্রাকারে দেখাচ্ছে, তাই তো? তখন এর নাম কি দেওয়া হয়েছে? হ্যাঁ, ক্রোমাটিন, এগুলো ক্রোমোনিমা, এই ধরনের নামগুলো আছে, তাই তো? ক্রোমোনিমা, এরকম একটা সূত্রাকার অংশকে বলছে ক্রোমোনিমা। ঠিক আছে? আবার এটাই হচ্ছে কি, এইভাবে কিছু কিছু ক্ষেত্রে এইভাবে পুঁতির মতো এইভাবে এগুলোতে থাকে প্রোটিন। প্রোটিনটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি হিস্টোন প্রোটিন। এ নিয়ে পরবর্তীতে আলোচনা করছি। এগুলোতে থাকছে কি? হিস্টোন প্রোটিন থাকছে। কি থাকছে একদম বললাম? হিস্টোন প্রোটিন। এটা থাকে হিস্টোন প্রোটিন। এগুলো দেখতে কেমন হয়? পুঁতির মতো। কিসের মতো? পুঁতির মতো। এই জন্য এটার নাম দেওয়া হয়েছে কি বলো তো? ক্রোমোনিমাটা, তাই তো? পুঁতির মতো অংশগুলোকে কি বলা হচ্ছে? না কি আছে দেখো তো? ক্রোমোনিমা, তাই না? পুঁতির মতো অংশগুলোকে নাম দেওয়া হয়েছে কি? ক্রোমোনিমা। ক্রোমোনিমা হবে, দেখো তো ভালো করে। আচ্ছা, পুঁতির মতো অংশগুলো দেখো, লেখা রয়েছে না? ক্রোমোমিয়ার। আচ্ছা, ক্রোমোমিয়ার আর ক্রোমোনিমা দুটো ভাগ আছে মনে হয়, যাকে ক্রোমোমিয়ার এটা, তাই তো? পুঁতির মতো অংশগুলোর নাম কি? ক্রোমোমিয়ার। যাকে এগুলোই এবার তোমাকে বলা হচ্ছে, এগুলো কি ছড়িয়ে ছিটিয়ে আছে, তো এবার তোমাকে বলা হচ্ছে তুমি একটাকে বাইরে বের করো। বাইরে বের করতে গেলে কি? আবার তুমি এভাবে টেনে টেনে বার করলে আবার তো কী হবে? আবার দলা পাকিয়ে যাবে। তো সেটাকে কী করবে? একটা লাটাই বা একটা আমরা কিসের সাথে, একটা যে কোনো কিছুর সাথে মোড়াবো। তো এটাকে যখন মোড়াতে কীভাবে এরকম প্যাচিয়ে আমি এরকম আকারে নিয়ে আসবো, তাই তো? এরকম আকারে নিয়ে আসবো, এরকম আকারের পর নিয়ে আসবো, এখানে আবার এরকমভাবে, হ্যাঁ এরকমভাবে কী হবে? আমি একটা লাটে প্যাচিয়ে নিয়ে আসবো। ঠিক আছে? প্যাচিয়ে নিয়ে আসার পর যে আকারটা ধারণ করছে, এই আকারটা আমরা কোষ বিভাজনে যাব। কোষ বিভাজনের মেটাফেজ দশায়, কোন দশায়? মেটাফেজ দশায় দেখব ক্রোমোজোমটা এরকম আকার ধারণ করছে। অ্যাকচুয়ালি ক্রোমোজোমের মূল আকারটা আমি এখানে এসে পাবো। ঠিক আছে? তো এই ক্রোমোজোমটা আবার কি করবে? নিজের প্রতিলিপি তৈরি করবে। কি করবে? নিজের প্রতিলিপি তৈরি করবে। প্রতিলিপি তৈরি করে আমাকে এরকম দেখাবে। তাই তো? প্রতিলিপি করে এরকম দেখাবে। মেনলি এরকম দেখাবে কোন দশায়? কোন দশায় বললাম? মেটাফেজ দশা। মেটাফেজ নিয়ে পরবর্তীতে আলোচনা করছি। ঠিক আছে? ক্রোমোজোমটা এরকম দেখাবে। এবার কথা হচ্ছে, এরকম যখন ক্রোমোজোম দেখাচ্ছে, এই যে মাঝখানে অবস্থিত এটা একটা খাঁজ। এটা কি একটা খাঁজ? এই খাঁজটার নাম দেওয়া হয়েছে
মুখ্য খাঁজ, কি নাম? মুখ্য খাঁজ বা এর নামের একটা সেন্ট্রোমিয়ার অঞ্চল। কি নাম দেওয়া হয়েছে? সেন্ট্রোমিয়ার। মুখ্য খাঁজ বা এর নাম দেওয়া হয়েছে সেন্ট্রোমিয়ার। এই মুখ্য খাঁজে এটাকে যদি আমি বড় করে দেখি, একটু যদি বড় করে দেখি তো এরকম দেখাবে। কেমন দেখাবে? তাই তো, এরকম দেখাবে, তাই তো, এরকমভাবে দেখাবে। এটার নাম দেওয়া হয়েছে কাইনেটোকোর অঞ্চল। কি নাম দেওয়া হয়েছে? কাইনেটোকোর। এই যে বললাম কোষ বিভাজন, কোষ বিভাজনের সময় বেমতন্তু যে গঠিত হয়, ওই বেমতন্তুটাই কাইনেটোকোর অঞ্চলে যুক্ত থাকে। কিসের সাথে যুক্ত থাকে? কাইনেটোকোর অঞ্চলে যুক্ত থাকে। এখানে কিছু রশ্মির মতো দেখা যায়। এটা একটা নাম প্লেট, কি প্লেট আছে যাকে এরকম দেওয়া হয়েছে, নামগুলো তোমাদের একটু করে মনে রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এবার কথা হচ্ছে এই যে এইখানে আমি একটা ক্রোমোজোমটা এটা দেখলাম তো, তাই না? এই ক্রোমোজোমের বাইরের দিকে আমি একটা আবরণীর মতো কল্পনা করেছি, তাই না? পর্দার মতো। অ্যাকচুয়ালি পর্দা কিন্তু নেই। কি নেই? পর্দা নেই। এটার নাম হচ্ছে পেলিকল বা পেলিক্যাল বলা হয়। কি বলা হয়? পেলিকল বা পেলিক্যাল। প্রথম পাতায় হবে, এদিকে না, এই যে এইখানে, এই যে এই ছবিটার মধ্যে দেখো, এখানে হবে, ঠিক আছে? কি নাম হবে এটার নাম? পেলিকল বা পেলিক্যাল। পর্দা কিন্তু নেই। পর্দাটাকে কি করা হয়েছে? কল্পনা করা হয়েছে। কি করা হয়েছে? পর্দাটাকে কল্পনা করা হয়েছে। আমি ক্রোমোজোমটা একটু আঁকার চেষ্টা করছি। এটাকে নাম দেওয়া হলো কি বলতো? মুখ্য খাঁজ। কি নাম দেওয়া হলো এটা? মুখ্য খাঁজ বা এর নাম কি? সেন্ট্রোমিয়ার অঞ্চল। কি নামের নাম? সেন্ট্রোমিয়ার। এগুলোর নাম কি দেওয়া হয়েছে? ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিডও বলা হয়। কি বলা হয়? ক্রোমাটিড, ঠিক আছে? এর বাইরে যে আবরণীটা কল্পনা করেছে তার নাম কি বললাম? পেলিকল। কি নাম? পেলিকল বললাম। আচ্ছা, এটাকে বললাম মুখ্য খাঁজ। আরও যদি কোনো খাঁজ দেখা যায় সেটাকে বলা হয় গৌণ খাঁজ। কি বলা হয়? গৌণ খাঁজ। এটাকে বলা হচ্ছে কি? গৌণ খাঁজ, তাই তো? এই গৌণ খাঁজের এইখানে যে বাল্বের মতো অংশ দেখা যাচ্ছে এটাকে বলা হয় স্যাটেলাইট। কি বলা হয়? এটার নাম দেওয়া হয়েছে কি? স্যাটেলাইট। এটার নাম দেওয়া হয়েছে কি বললাম? স্যাটেলাইট। এই স্যাটেলাইটটা কিন্তু সব ক্রোমোজোমে থাকে না। কি বললাম? সব ক্রোমোজোমে থাকে না। যে ক্রোমোজোমে থাকে সেটাকে বলা হয় স্যাট ক্রোমোজোম, যে ক্রোমোজোমে থাকে না সেটাকে বলা হয় মানে নন স্যাটেলাইট বা যাকে এটা স্যাট ক্রোমোজোম, এটা থাকে সেটাকে স্যাটেলাইট, স্যাট ক্রোমোজোম। এটার নাম দেওয়া হয়েছে, এটার নাম দেওয়া হয়েছে NOR। কি নাম দেওয়া হয়েছে? NOR, নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন, তাই তো? এর কাজ কি? আমি একটু আগে নিউক্লিয়াস এঁকেছিলাম না? নিউক্লিয়াসের মাঝখানে একটা আমি কি করেছিলাম? একটু গাঢ় মতো অংশ করেছিলাম না, যেটার নাম কি? নিউক্লিওলাস, যেটার নাম নিউক্লিওলাস। এই যে স্যাটেলাইট অংশটুকু এই নিউক্লিওলাস গঠনে সাহায্য করে। মনে থাকবে, এগুলো কিন্তু প্রশ্ন, এগুলো কিন্তু প্রশ্ন। স্যাটেলাইট অংশটা কি করে? নিউক্লিওলাস গঠনে সাহায্য করে। আর একটা কি বললাম? এখানে নামটা কি বললাম? কাইনেটোকোর। কাইনেটোকোর কি করে? বেমতন্তুর সঙ্গে যুক্ত থাকে। কিসের সঙ্গে যুক্ত থাকে? বেমতন্তুর সঙ্গে যুক্ত থাকবে। মনে থাকবে এগুলো, ঠিক আছে? আচ্ছা, আমি অত ডিটেলস আর গেলাম না। এবার ক্রোমোজোমে আমি দেখলাম এই যে খাঁজ বা প্রাথমিক খাঁজ বা সেন্ট্রোমিয়ার, এই প্রাথমিক খাঁজ বা সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে ক্রোমোজোমকে কয় ভাগে ভাগ করা হয় সেই জিনিসগুলো আমরা এবার জানব, তাই তো? এক ধার থেকেই শুরু করি। একেবারে যদি শেষ প্রান্তে থাকে, কোথায় থাকে বললাম? একেবারে যদি শেষ প্রান্তে থাকে, প্রাথমিক খাঁজটা কোথায় আছে? শেষ প্রান্তে, তাই তো? এখানে যদি প্রাথমিক খাঁজ থাকে তাহলে তার নাম দেওয়া হয়েছে টেলোসেন্ট্রিক। কি নাম বললাম? টেলো। এর নাম দেওয়া হয়েছে কি? টেলোসেন্ট্রিক। তাহলে খাঁজটা কোথায় থাকছে? একেবারে শেষ প্রান্তে। শেষ প্রান্তে থাকলে তার নাম দেওয়া হয়েছে কি? টেলোসেন্ট্রিক। এবার খাঁজটা একদম শেষ প্রান্তে না হয়ে শেষ প্রান্ত থেকে একটু নিচে এসে হলো, কোথায় হলো? একটু নিচে এসে হলো, তখন তার নাম দেওয়া হয়েছে অ্যাক্রোসেন্ট্রিক। কি নাম দেওয়া হয়েছে?
অ্যাক্রোসেন্ট্রিক, তাই তো? এগুলো সবই বইয়ে আছে, সমস্যা নেই। আমি যেগুলো বইয়ে থাকবে না ওগুলো আমি কিন্তু নোট করে নিতে বলবো, হ্যাঁ, খাতায় নোট করে নেবে। এটার নাম দেওয়া হয়েছে কি অ্যাক্রোসেন্ট্রিক। এবার যদি এই খাঁজটা মাঝখানে চলে আসে, কোথায় চলে আসে? এরকম যদি মাঝখানে চলে আসে, এর নাম দেওয়া হয়েছে মেটাসেন্ট্রিক। কি নাম দেওয়া হয়েছে? মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক। এবার মাঝখান থেকে একটু হয় উপরে বা একটু নিচে, কি বললাম? একটু উপরে বা একটু নিচে যদি হয় তার নাম দেওয়া হয়েছে কি? এরকম জায়গায় হলে তার নাম দেওয়া হয়েছে সাবমেটাসেন্ট্রিক। মনে থাকবে তাহলে কি? কিসের ভিত্তিতে? সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে ক্রোমোজোমকে কয় ভাগে ভাগ করা হলো? 4টে ভাগে। একটা নাম বললাম একদম শেষ প্রান্তে থাকলে তাকে বলা হচ্ছে টেলোসেন্ট্রিক। এটা পড়বে পরবর্তীতে। এইভাবে কোথায় কি যুক্ত থাকলে এটা দেখতে কেমন হয়? আয়ের মতো। কেমন হয়? আয়ের মতো। তারপর বললাম অ্যাক্রোসেন্ট্রিক। কি বললাম? অ্যাক্রোসেন্ট্রিক। আমি সোজা করে এঁকেছি বলে এটা এইভাবে টেড়াও থাকতে পারে, ঠিক আছে? এটা আকৃতি কেমন হয়? জে এর মতো। কেমন আকৃতি হয়? জে আকৃতির। এর নাম হয়েছে অ্যাক্রোসেন্ট্রিক। মাঝখানে যেটা সেটা হচ্ছে মেটাসেন্ট্রিক। এর আকারটা কি ভি এর মতো হতে পারে, মানে এভাবে এঁকেছি সেই এরকমও হতে পারে, এরকমও হতে পারে। আকারটা কি হয়ে গেল? ভি এর মতো। তখন নাম দেওয়া হয়েছে মেটাসেন্ট্রিক। আর যখন একটু উপরে বা একটু নিচে তখন তাকে নাম দেওয়া হয়েছে কি সাবমেটাসেন্ট্রিক। এর আকৃতিটা কেমন হবে? এল এর মতো। কেমন হবে? এল আকৃতির। সবটাই কিন্তু ইম্পর্টেন্ট কথা এগুলো, ঠিক আছে? বলতেই পারে যে সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি কেমন হতে পারে, ঠিক আছে? সবটাই কিন্তু কোশ্চেন ইম্পর্টেন্ট, হ্যাঁ, জেনে রাখতে হবে। এই হলো ক্রোমোজোমের অবস্থানের কি সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে কি ক্রোমোজোমের শ্রেণী বিভাগ। আচ্ছা, ঠিক আছে। এবার হচ্ছে ক্রোমোজোম কয় প্রকার হয়ে থাকে সেটা আমাকে জানতে হবে, তাই তো? তো ক্রোমোজোম মেনলি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে আমাদের দেহ গঠনকারী ক্রোমোজোম, যার নাম হচ্ছে অটোজোম, তাই তো? দেহ গঠনকারী ক্রোমোজোম, যার নাম বললাম অটোজোম। আর একটা ক্রোমোজোম হচ্ছে সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। কি বললাম? সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। তো দেহ গঠনকারী মোট ক্রোমোজোম কত বললাম? 23 জোড়া, তাই তো? তার মধ্যে 22 জোড়া হচ্ছে আমার কি অটোজোম, তাই তো? অটোজোম। আর এক জোড়া কি অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম, তাই তো? অ্যালোজোম এটা দেহ গঠন করে। আর এটা কি করে? অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম কি করে? লিঙ্গ নির্ধারণ করে। কি করে? লিঙ্গ নির্ধারণ করে। তো এই অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোমের অবস্থানের ভিত্তিতে একে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে হেটারো, একটা হচ্ছে হ্যাঁ, আর একটা হচ্ছে না, ওটা পরবর্তীতে ভাগ আছে। ইক্রোম্যাটিক হ্যাঁ হ্যাঁ হোমোগ্যামেটিক, আর একটা হচ্ছে হেটারোগ্যামেটিক, ঠিক আছে? একটা হচ্ছে যখন একই ক্রোমোজোম একসাথে অবস্থান করবে, দুটো এক্স। এটা কি? এটা থাকে কাদের ক্ষেত্রে? মহিলাদের ক্ষেত্রে। দুটো এক্স কি থাকছে? এটার নাম হচ্ছে হোমোগ্যামেটিক। আর একটা এক্স একটা ওয়াই যখন থাকছে, এটা একটা হেটারোগ্যামেটিক। একটা পুরুষদের দেহে কি থাকে? এক্স ওয়াই, তাই তো? আমি আগের দিনেই বলছিলাম। তো এখানে লিঙ্গ নির্ধারণ করে, মানে এখান থেকে দুটো আলাদা আলাদা এক্স হলো, এখানে কি হলো? একটা এক্স হলো, একটা ওয়াই হলো। এই যে এক একটা কি এগুলো গঠন করছে কি বলতো? এগুলো কি গঠন করছে? হ্যাপ্লয়েড দিয়ে কি করে লিঙ্গ নির্ধারণ করে। কি করে? লিঙ্গ নির্ধারণ। তো এরা অ্যাকচুয়ালি দুভাগে। এগুলো মিয়োসিস ক্রোমোজোম, মিয়োসিস প্রক্রিয়া যখন বোঝাবো তখন ডিটেলস আলোচনা করব। এগুলো একটা যখন যুক্ত হয়ে আবার নতুন করে একটা ভ্রূণ উৎপন্ন করবে বা জাইগোট উৎপন্ন করবে, তখন কি হবে? ছেলে বা মেয়ে উৎপন্ন হবে, সেটা বোঝা যাবে। যদি দুটোই এক্স হয় তাহলে কি বললাম? মেয়ে হবে। আর একটা এক্স আর একটা যখন ওয়াই হবে তখন কি হচ্ছে? ছেলে উৎপন্ন হবে, তাই তো? এই হচ্ছে এদের কাজ। যাকে তো ক্রোমোজোমের ভাগ বললাম। আচ্ছা, এবার হচ্ছে আমি ক্রোমোজোম কি কি উপাদান নিয়ে গঠিত সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এবার এরগুলো তোমরা পারলে খাতায় নোটও করতে পারো, বইও যদিও আছে, বইয়ে কতটুকু আছে জানি না আমি, ঠিক আছে? এবার আমি বলবো ক্রোমোজোমের রাসায়নিক উপাদান।
ক্রোমোজোমের রাসায়নিক উপাদান মেনলি কয় প্রকার হয়ে থাকে? দুই প্রকার, একটা হচ্ছে প্রোটিন, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। কি কি বললাম? একটার নাম হচ্ছে, একটার নাম বললাম প্রোটিন, এ হলো প্রোটিন, আর একটা বললাম অ্যাসিড, তাই তো? এই প্রোটিন, তো প্রোটিনের মূল উপাদান কি বলতো? প্রোটিন কি থেকে তৈরি হয়? অ্যামাইনো অ্যাসিড, মনে রাখবে। প্রোটিনের মূল উপাদান কি? অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? তো এই প্রোটিন আমাদের এই যে বললাম ক্রোমোজোমে মেনলি দুই ধরনের প্রোটিন থাকে। কয় ধরনের প্রোটিন থাকে? দুই ধরনের। একটার নাম হচ্ছে ক্ষারীয় প্রোটিন, একটার নাম হচ্ছে আম্লিক প্রোটিন। তো প্রোটিন কয় প্রকার বললাম? দুই ধরনের। একটা বলছি ক্ষারীয় আর প্রোটিন কথাটা লিখলাম না, এর নাম হচ্ছে কি বলতো? হিস্টোন। ক্ষারীয় প্রোটিনের অপর নাম হচ্ছে হিস্টোন প্রোটিন। এটা মোটামুটি 45% থাকে। কত পার্সেন্ট থাকে? 45% জুড়ে থাকে। তাহলে ক্ষারীয় প্রোটিনের অপর নাম কি বললাম? হিস্টোন প্রোটিন। কত পার্সেন্ট থাকে? মোটামুটি 45% থাকে। আচ্ছা, প্রোটিনের মূল উপাদান কি বললাম? লিখে দিই। ক্লাস 8 এগুলো পড়েছে তাই তো? না 9-এ? মূল উপাদান, অ্যাসিড, হ্যালো, অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? ক্ষারীয় প্রোটিন, আচ্ছা এই ক্ষারীয় প্রোটিন যে প্রোটিনগুলো থাকে সেগুলোর নাম হচ্ছে, অনেকগুলো প্রোটিন কিন্তু অনেক ধরনের আছে, তার মধ্যে এখানে যে ক্ষারীয় প্রোটিনগুলো থাকে তার নাম হচ্ছে আর্জিনিন, হিস্টিডিন আর লাইসিন, তাই তো? কি কি থাকে? আর্জিনিন, হিস্টিডিন আর একটা হচ্ছে লাইসিন, ঠিক আছে? এই হলো ক্ষারীয় প্রোটিন। আর একটা প্রোটিন থাকে যার নাম কি বললাম আমি? আম্লিক প্রোটিন। কি? আম্লিক প্রোটিন। এর অপর নাম কি? নন হিস্টোন। এটা থাকে প্রায় 5%। কত পার্সেন্ট থাকে? প্রায় 5% থাকে। এই আম্লিক প্রোটিন যেগুলো থাকে সেগুলোর মধ্যে একটা নাম হচ্ছে ট্রিপ্টোফ্যান আর একটা নাম হচ্ছে টাইরোসিন, তাই তো? একটা নাম হচ্ছে ট্রিপ্টোফ্যান, ঠিক আছে? তাহলে প্রোটিনের মূল উপাদানগুলো বললাম। প্রোটিনের মূল উপাদান কি থাকে? অ্যামাইনো অ্যাসিড, তাই তো? প্রোটিন কয় প্রকারে থাকে? দুই প্রকারে। একটা হচ্ছে ক্ষারীয় প্রোটিন যার নাম হচ্ছে হিস্টোন প্রোটিন, এটা কত পার্সেন্ট থাকে? প্রায় 45% থাকে। এর মধ্যে যে অ্যামাইনো অ্যাসিডগুলো থাকে তার নাম কি বললাম? আর্জিনিন, হিস্টিডিন আর একটা হচ্ছে লাইসিন। আচ্ছা, তারপর আর একটা থাকে আম্লিক প্রোটিন। আম্লিক প্রোটিনের অপর নাম কি বললাম? নন হিস্টোন প্রোটিন। এটা কত পার্সেন্ট থাকে? প্রায় 5% থাকে। আচ্ছা, এখানে যে অ্যামাইনো অ্যাসিডগুলো থাকে সেগুলো হচ্ছে, একটা হচ্ছে ট্রিপ্টোফ্যান, একটা হচ্ছে টাইরোসিন, ঠিক আছে? এই হলো কার মূল উপাদান? প্রোটিনের মূল উপাদান। এবার আসছি আমি নিউক্লিক অ্যাসিডে। কিসে আসবো? নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিডের মূল দুটো জিনিস থাকে, একটা নাম হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। এবার আজকে আমরা জানবো এর নাম ডিএনএ কেন হলো, এর আরএনএ নামটাই বা কেন হলো, সেই জিনিসগুলো আমরা জানবো, ঠিক আছে? তো প্রথমে চলে আসি আমরা ডিএনএর গঠনে। কিসের গঠনে? ডিএনএ গঠনে। আমি এই দিকটাকে একটু আলাদা করে দিচ্ছি। ডিএনএর গঠনে চলে আসছি আমরা, ঠিক আছে? তো ডিএনএ গঠন আলোচনা করতে গিয়ে ডিএনএর গঠন নিয়ে যারা আলোচনা করেছিল তাদের মধ্যে দুজন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন 1953 সালে। একজনের নাম হচ্ছে ওয়াটসন, একজন হচ্ছে ক্রিক, তাই তো? ওয়াটসন আর ক্রিক। কত সালে? 1953 সালে, তাই তো? এর গঠন নিয়ে কে কে আলোচনা করেছিল? 1953 সালে ওয়াটসন ও ক্রিক
যার জন্য এদের নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। কি বললাম? যার জন্য এদের নোবেল পুরস্কার, কত সালে? 1953 সালে। তাহলে তারা কি কি বলেছিলেন সেই কথাটি আমাদের জানতে হবে। ঠিক আছে, তো বলেছিলেন প্রথমে ডিএনএ হচ্ছে দ্বিতন্ত্রী। কি বলেছিলেন? দ্বিতন্ত্রী। কেমন দ্বিতন্ত্রী সেটা একটু আলোচনা করা যাক, আমি এখানেই আঁকার চেষ্টা করছি। তাই তো, এরকম এই যে এটা একটা রেখা, এটা একটা, এটাকে দ্বিতন্ত্রী বলা হচ্ছে। কি বলা হচ্ছে? দ্বিতন্ত্রী। তাহলে তারা কি কি বললেন? 1 নম্বর বললেন ডিএনএ দ্বিতন্ত্রী। কি বললেন? দ্বিতন্ত্রী। ডিএনএ বললেন দ্বিতন্ত্রী। এবার কথা হচ্ছে এই দ্বিতন্ত্রীর মধ্যে একটা যে রেখা, একটা এটা একটা রেখা, একটা 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 এদিকে রেখা পাচ্ছি, এই দুটো রেখার মধ্যে একটার নাম বলছে 5 প্রাইম, একটা নাম বলছে 3 প্রাইম। মানে কেন বলছে? একটা এই দিক দিয়ে যাচ্ছে তো অপরটা ঠিক তার উল্টো দিক দিয়ে যাচ্ছে। যদি এটা 5 প্রাইম হয় তাহলে কোনটা 5 প্রাইম হবে? কোনটা হবে? নিচেরটা নাকি? 5 প্রাইম, এটা হবে 3 প্রাইম, তাই তো? একটা 5 প্রাইম, একটা 3 প্রাইম, মানে ঠিক উল্টোটা। কি এদিকে এটা এইদিকে যাচ্ছে তো অপরেরটা ঠিক তার উল্টো দিক দিয়ে যাবে। কি হবে? একটা উল্টো দিক দিয়ে যাবে, তাই তো? এভাবে হয়ে থাকবে। আচ্ছা, আর কি বলেছে? আরও যেগুলো বলেছে সেগুলো বলে দিই। এবার বলছি যে দেখো এখানে একটা খাঁজ আছে, খাঁজ আছে না? এই খাঁজের একটা বাইরের দিকে খাঁজ আছে, একটা ভেতরের দিকে খাঁজ আছে। তো দেখো বাইরের দিকের খাঁজটাতে বেশি জায়গা জুড়ে আছে, ভেতরের দিকে বেশ কম আছে, তাই না? তো এটাকে কি বলা হচ্ছে? এই যাকে মাইক্রো খাঁজ, আর একটা আছে মেজর খাঁজ, এরকম নাম আছে। ঠিক আছে, এটা কি বললাম? মাইক্রো, বেশি জায়গা আছে বলে এদিকে মাইক্রো, একটা হচ্ছে মেজর। এবার পরবর্তীটাতে কি হচ্ছে? উল্টো দিকে মাইক্রো, অন্য দিকে হবে মেজর, তাই তো? এটা একটা বলেছেন। আর কি বলেছেন? এই যে দুটো খাঁজের মধ্যবর্তী দূরত্বের কথা বলেছেন 34 অ্যাংস্ট্রম। কি বলেছে? 34 অ্যাংস্ট্রম। কত বললাম? দুটো খাঁজের মধ্যবর্তী দূরত্ব, এটাও লিখে দাও। থার্টি 34 অ্যাংস্ট্রম, তাই তো? কত বললাম? 34 অ্যাংস্ট্রম। এবার বলছে একটা এই যে দূরত্ব বললাম 34 অ্যাংস্ট্রম, একটার মধ্যে কতটি নিউক্লিওটাইড থাকে? নিউক্লিওটাইডটা কি পরে আসছি। নিউক্লিওটাইড থাকে 10টা। কটা থাকছে? 10টা। তার মানে দুটি নিউক্লিওটাইডের দূরত্ব কত হবে? কত হবে? তাহলে 3.4 স্বাভাবিকভাবে, তাই তো? দুটি .4 অ্যাংস্ট্রম, তাই তো? এতটা হয়ে থাকবে। ঠিক আছে, যাক এই কথাগুলো বলেছেন। আরও বলেছেন ডিএনএ কি করে? ডিএনএ নিজের আবার প্রতিলিপি তৈরি করে। কি করে? প্রতিলিপি তৈরি করে, যার নাম দেওয়া হয়েছে ডিএনএ থেকে কি তৈরি হয়? ডিএনএ থেকে যদি ডিএনএ তৈরি হয়, ডিএনএ প্রতিলিপি, এটা এর নাম দিয়ে দেওয়া হয়েছে কি বলতো? রেপ্লিকেশন। এটার নাম দেওয়া হয়েছে কি? রেপ্লিকেশন, তাই তো? এর নাম দেওয়া হচ্ছে রেপ্লিকেশন, ডিএনএ। আবার ডিএনএ থেকে যদি আরএনএ তৈরি হয়, আরএনএ, এর নাম দেওয়া হয়েছে কি? ট্রান্সক্রিপশন। কি নাম? এর নাম দেওয়া হয়েছে ট্রান্সক্রিপশন। এই আরএনএ থেকে আবার কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। কি তৈরি হয়? প্রোটিন। আরএনএ থেকে যদি প্রোটিন তৈরি হয় তাহলে এর নাম দেওয়া হয়েছে ট্রান্সলেশন। কি নাম দিয়েছে? ঠিক আছে, এগুলো নাম দেওয়া হয়েছে। তাহলে ডিএনএও মোটামুটি কয় প্রকার বলে? একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি করছে, তার যার নাম দেওয়া হয়েছে কি? রেপ্লিকেশন। ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, তার নাম দেওয়া হয়েছে কি? ট্রান্সক্রিপশন। আর আরএনএ থেকে যখন প্রোটিন তৈরি হয়েছে তার নাম দেওয়া হয়েছে ট্রান্সলেশন। মনে থাকবে সব?
নাহলে বোর্ড ওয়ার্ক করে নাও, হ্যাঁ বোর্ড ওয়ার্কগুলো তোমরাও খাতায় করে নাও, ঠিক আছে। এই হলো ডিএনএতে এই জিনিসগুলো থাকে। এখনও আমি ডিএনএর গঠন শেষ করিনি, ঠিক আছে, এখনও ডিএনএর গঠন শেষ করিনি। আর কি কি থাকছে ডিএনএর, এটা মুছছি না, মুছলে একটু সমস্যা আছে, আমি এদিকে এগুলো এদিকে লিখে দিচ্ছি। এখন আরএনএ নিয়ে পরে আলোচনা করছি, এখন ডিএনএ নিয়ে কাজ শেষ করিনি। এবার বলা হচ্ছে ডিএনএর গঠন আলোচনা করব। ডিএনএ 3টি মূল উপাদান দ্বারা গঠিত। কটি মূল উপাদান দ্বারা গঠিত? 3টি। একটার নাম হচ্ছে পেন্টোজ সুগার, একটার নাম হচ্ছে নাইট্রোজেন বেস, আর একটার নাম হচ্ছে ফসফরাস গ্রুপ। কটা বললাম? 3টে বললাম। ডিএনএর গঠনে আমি 3টে মূল উপাদানের কথা বললাম। একটার নাম বললাম নাইট্রোজেন, একটা পেন্টোজ সুগার, একটা হচ্ছে নাইট্রোজেন বেস, আর একটা বললাম ফসফরাস গ্রুপ। এবার এই জিনিসটাও ভালো মতো বুঝতে হবে। এখানে একটা অক্সিজেন থাকছে, এখানে কি একটা কার্বন থাকছে, এখানে একটা কার্বন থাকছে, তাই তো? আবার এখানে এসে এখানে একটা কার্বন থাকছে, এখানে একটা কার্বন থাকছে, এটাকে বলা হয় পেন্টোজ সুগার, এটার নাম হচ্ছে পেন্টোজ। ও এখনও শেষ হয়নি, এখানে আর একটা কার্বন থাকছে। কটা কার্বন হলো টোটাল? 5টা। এই 5টা কার্বন থাকে বলে এই জন্য ওকে বলা হয় 5C শর্করা যুক্ত বা 5টি কার্বন যুক্ত, বা এর নাম দেওয়া হয়েছে 5 মানে পেন্টো, 5 পেন্টোজ সুগার, এর নাম দেওয়া হয়েছে পেন্টোজ সুগার। এর সাথে কি থাকে? ফসফরাস গ্রুপ থাকে, এর সাথে অক্সিজেন আর অক্সিজেন যুক্ত থাকে। যাকে আর একটা হচ্ছে এখানে থাকে নাইট্রোজেন যুক্ত, কি থাকে? নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস বলতে ক্ষার, নাইট্রোজেন বেস বলতে নাইট্রোজেন ক্ষার যাকে বলা হয়, আমরা নাইট্রোজেন ক্ষার বলি, ঠিক আছে। আচ্ছা, তাহলে কটা পার্ট পেলাম? দেখো, একটা ফসফরাস গ্রুপ পেলাম, একটা নাইট্রোজেন বেস পেলাম, একটা পেলাম পেন্টোজ সুগার বা 5 কার্বনযুক্ত শর্করা। না বইয়ে আছে হয়তো, কিন্তু খাতায় নোট করে নেবে, ঠিক আছে, খাতায় নোট করে নাও। এবার হচ্ছে 5 কার্বনযুক্ত যে শর্করার কথা বলছি, এই 5 কার্বনযুক্ত শর্করাতে প্রতিটাতে উপরে একটা হাইড্রোজেন থাকে, নিচে থাকে, আচ্ছা কার্বনগুলোর নাম দিয়ে দাও। এটাকে 1 নাম্বার, এটা নাম 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3, এটা 4, এটা হচ্ছে 5, ঠিক আছে। এই যে বলেছিলাম 5 প্রাইম 3 প্রাইম বলছিলাম না, তার মধ্যে একটা 5 আর একটা যে 3 নাম্বার, এই 3 নাম্বার কার্বন এখানে দুদিকে থেকে 5 প্রাইম 3 প্রাইম গঠন করে। এই যে এখানে 5 নাম্বার আর 3 নাম্বার কার্বন দেখাচ্ছে না, এই 5 নাম্বার আর 3 নাম্বার কার্বনটা এখানে কি করে? তাদের শৃঙ্খল গঠন করে, এইভাবে শৃঙ্খলটাকে গঠন করে। আচ্ছা, এবার কথা হচ্ছে 1 নাম্বার কার্বনের সাথে কে যুক্ত আছে? নাইট্রোজেন বেস। পরীক্ষায় পড়তেই পারে যে পেন্টোজ সুগারের কত নম্বর কার্বনের সাথে নাইট্রোজেন বেস যুক্ত থাকে? কত নম্বরের সাথে? 1 নাম্বার সাথে। পেন্টোজ সুগারের কত নম্বর কার্বনের সাথে ফসফরাস গ্রুপ যুক্ত থাকে? কত নাম্বার? 5 নাম্বার। এবার হচ্ছে এখানে কি বললাম, এখানেও থাকে OH, এখানে থাকে H, এভাবে যুক্ত থাকে, তাই তো? কিন্তু ডিএনএর ক্ষেত্রে কি হয়? এখানে অক্সিজেনটা থাকে না। কি থাকে না? 2 নম্বর কার্বনে হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত থাকে না। যেহেতু অক্সিজেন যুক্ত থাকে না, মানে কি অক্সিজেনকে ডিলিট করা হয়েছে। কি করা হয়েছে? অক্সিজেনটাকে ডিলিট করে দেওয়া হয়েছে, তাই তো? তাহলে ডিলিট করে দেওয়া হলে নাম দেওয়া হবে কি? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এই জন্য এর নাম হয়েছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ আর এনএর গঠনটা একই রকম, সব কিছু একই থাকছে, কিন্তু এখানে কি থাকছে? 2 নাম্বার কার্বনে অক্সিজেন থাকে না। কি থাকে না বললাম? এটাও তাহলে একটা ইম্পর্টেন্ট কোশ্চিন। আবার কেন ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড হলো নাম? কারণ পেন্টোজ সুগারের 2 নাম্বার কার্বনে হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত থাকে না। এই হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত না থাকায় এর নাম হয়ে গেল ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। কি নাম হয়ে গেল এর? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। মনে থাকবে। তাহলে বলতে পারে যে ডিএনএর কত নাম্বার কার্বনে হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত থাকে না? 2 নম্বর কার্বনে। কত নম্বর কার্বনে তোমার নাইট্রোজেন বেস যুক্ত থাকে? 1 নাম্বার। কত নম্বর নাইট্রোজেনের কার্বনের সাথে ফসফরাস গ্রুপ যুক্ত থাকে? 5 নাম্বার। মনে থাকবে। আচ্ছা, এবার কথা হচ্ছে এই যে এটা হলো গঠন, তাহলে কয় প্রকার কী কী নিয়ে থাকছে? একটাকে বললাম ফসফরাস গ্রুপ, একটা বললাম পেন্টোজ সুগার মানে এস, আর একটা সুগার মানে এস, আর একটা নাইট্রোজেন, একটা হচ্ছে নাইট্রোজেন। এই 3টে যখন জিনিস একত্রে যুক্ত থাকে তার নাম হচ্ছে নিউক্লিওটাইড। এখানে বলছিলাম না কটা নিউক্লিওটাইড?
ওই জন্য বললাম মনে রাখো, তাহলে কাজে লাগবে। কটা নিউক্লিওটাইড থাকছে এখানে? দুটো খাঁজের মধ্যবর্তী ওই স্থানে কটা নিউক্লিওটাইড থাকছে? 10টা নিউক্লিওটাইড, তাই তো? তো এই যে 10টাই যখন থাকছে তখন তাকে বলা হচ্ছে নিউক্লিওটাইড, তার নাম দেওয়া হচ্ছে কি? নিউক্লিওটাইড। লিখে দিচ্ছে 3টে থাকলে এর নাম হচ্ছে টাইড, এর নাম হচ্ছে নিউক্লিওটাইড। এবার এর মধ্যে যখন আমি ফসফরাসটাকে ডিলিট করে দিচ্ছি, মানে ফসফরাস থাকছে না, থাকছে শুধু সুগার আর নাইট্রোজেন, তখন তার মানে একে সাইড করে দাও। কি করে? একে সাইড করে দাও। তখন এর নাম হচ্ছে নিউক্লিওসাইড। কি হবে? নিউক্লিওসাইড নাম দেওয়া হয়েছে, তার কোন কি? নিউক্লিওসাইড। মনে থাকবে কখন নিউক্লিওটাইড থাকলো নাম আর কখন নিউক্লিওসাইড থাকলো। কখন নিউক্লিওটাইড থাকলো? যখন ফসফরাস গ্রুপ, পেন্টোজ সুগার আর নাইট্রোজেন বেস 3টাই থাকছে, তখন তার নাম হচ্ছে কি? নিউক্লিওটাইড। আর যখন এখান থেকে ফসফরাস গ্রুপটাকে সাইড করে দেওয়া হচ্ছে, তখন নাম দেওয়া হচ্ছে নিউক্লিওসাইড। মনে থাকবে? থাকবে তো সবার মনে? প্রচুর প্রশ্ন কিন্তু, সবগুলো মনে রাখতে হবে। প্রয়োজনে বড় একটা করতে বললাম। এখনও শেষ হয়নি নাইট্রোজেনের গঠন, দেখছি, সরি, এই ডিএনএর গঠন এখনও শেষ হয়নি, আরও বাকি আছে। এই যে বললাম, কি কথা বললাম? নাইট্রোজেন বেস আমি মুছবো না কি করবো? এই দিকটা মুছে দিই নাকি? হ্যাঁ, এই দিকটা মুছে দিই। ওর দিকটা আঁকা থাকলে ওদিকে এটা লিখতে আমার সুবিধা হবে, ওই জন্য এই দিকটা মুছছি। হ্যাঁ, এবার বলেছে নাইট্রোজেন যে বেস কথা বললাম, নাইট্রোজেন বেস হচ্ছে 2 প্রকার। নাইট্রোজেন বেস কয় প্রকার? নাইট্রোজেন বেস হচ্ছে 2 প্রকার। একটার নাম হচ্ছে পিউরিন, পিউরিন, আর একটার নাম হচ্ছে পিরিমিডিন। একটার নাম বললাম পিউরিন, একটা হচ্ছে পিরিমিডিন। এখানে নাইট্রোজেন বেসে পিউরিনের সাথে যে যে নাইট্রোজেনগুলো থাকে, নাইট্রোজেন বেসগুলো, তার মধ্যে না একটা নাম হচ্ছে অ্যাডেনিন আর একটা নাম হচ্ছে গুয়ানিন। আর এখানে যেটা থাকে একটা নাম হচ্ছে থাইমিন আর একটা হচ্ছে সাইটোসিন। আমি ফুল ফর্মগুলো লিখবো কি? দরকার নেই, মনে বুঝতে পারবে তো নাকি? আচ্ছা, তাহলে পিউরিন বেসে কী কী থাকছে? অ্যাডেনিন আর গুয়ানিন। আর পিরিমিডিনে কী কী থাকছে? সাইটোসিন আর থাইমিন। এবারে যে কথাগুলো বলছিলাম, এই যে এইটা একটা বাহুর কথা বলছিলাম, এটা একটা বাহুর কথা বলছিলাম না, দুটো বাহুর কথা বলছিলাম না? এই বাহুগুলো কি? ফসফরাস গ্রুপ আর একটা হচ্ছে সুগার, এই সুগার দিয়ে তৈরি। এই যে হাতল, আমরা এটাকে যদি ঘোরানো সিঁড়ির মতো দেখি, ওইটা কথা বলতেই ভুলে গেছি, কার মতো দেখায়? ওটাকে প্যাঁচানো সিঁড়ির মতো। কার মতো দেখায়? প্যাঁচানো সিঁড়ির মতো। কে কে বলেছিলেন? ওয়াটসন আর ক্রিকি বলেছিলেন। কেমন বলেছিলেন? যে প্যাঁচানো সিঁড়ির মতো। ঠিক আছে, এই প্যাঁচানো সিঁড়ির মতো দেখতে গিয়ে তো আমাদের হাতল লাগবে তো নামার জন্য বা ওঠার জন্য। এই যে হাতল তৈরি হয় কি কি দিয়ে? একটা হচ্ছে ফসফরাস গ্রুপ দিয়ে, একটা হচ্ছে পেন্টোজ সুগার দিয়ে। কি দিয়ে তৈরি হয়? একটা ফসফরাস গ্রুপ দিয়ে, একটা পেন্টোজ সুগার দিয়ে। আর এই যে মাঝখানে সিঁড়ির ধাপগুলো থাকে না? থাকে তো, সিঁড়ির ধাপ থাকবে না? এই সিঁড়ির ধাপগুলো থাকে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন আর সাইটোসিনের মধ্যে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। কি দ্বারা যুক্ত থাকে? হাইড্রোজেন বন্ড দ্বারা। এই হাইড্রোজেন বন্ডগুলো কিভাবে থাকে? অ্যাডেনিনের সাথে থাইমিনের হাইড্রোজেন বন্ড থাকে 3টে বন্ড দ্বারা যুক্ত থাকে। কটা বন্ড দ্বারা যুক্ত থাকে? অ্যাডেনিনের সাথে, সরি, 2টো। অ্যাডেনিন আর থাইমিন 2টো, ঠিক। আর গুয়ানিনের সাথে সাইটোসিন হবে 3টে। 3টে, এটা 3টে। অ্যাডেনিনের সাথে থাইমিনের কটা হাইড্রোজেন বন্ড থাকছে? 2টো। কোথায় অবস্থান করছে? অ্যাডেনিনের সাথে কি বললাম? থাইমিন, 2টো হাইড্রোজেন। কি এটা? থাইমিন, 2টো হাইড্রোজেন বন্ড। আর কি থাকছে? গুয়ানিনের সাথে, এখানে দিচ্ছি ধরো, গুয়ানিনের সাথে সাইটোসিন কটা? 3টে। এইভাবে পর্যায়ক্রমে অবস্থান করে। এইভাবে ডিএনএ তৈরি হচ্ছে। থাকলো মাথায়? ডিএনএ সম্পর্কে কিন্তু অনেকগুলো কথা বলা হলো। থাকলো? হ্যাঁ, ডিএনএ সম্পর্কে অনেকগুলো কথা বললাম। কি কি বললাম? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড কয় প্রকার বললাম? 2 প্রকার। একটা হচ্ছে ডিএনএ, একটা হচ্ছে আরএনএ, তাই তো? আচ্ছা, ডিএনএ নিয়ে যারা আণবিক গঠন সম্পর্কে আলোচনা করেছিলেন তাদের দুজন বিজ্ঞানী, একজন হচ্ছে ওয়াটসন, একজন ক্রিক।
তাই তো, যা 1953 খ্রিস্টাব্দে, তাই যার জন্য তাদের কী দেওয়া হয়েছিল, নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। আমি একটা কথা লিখিনি, ডিএনএকে বলা হয়েছে কি প্যাঁচানো সিঁড়ির মতো। কিসের মতো? প্যাঁচানো সিঁড়ির মতো। প্যাঁচানো সিঁড়ির যে দুটো হাতল, সেটাকে এমন একটা 5 প্রাইম একটা 3 প্রাইম, মানে 3 নাম্বার আর 5 নাম্বার কার্বন, ওই জন্য 5 প্রাইম একটা 3 প্রাইম। ডিএনএ কি হচ্ছে? দ্বিতন্ত্রী। ডিএনএর যে দুটি খাঁজ আছে, খাঁজের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে কি 34 অ্যাংস্ট্রম। এবার এর মধ্যে কটা নিউক্লিওটাইড থাকে? 10টা নিউক্লিওটাইড থাকে, মানে দুটো নিউক্লিওটাইডের মধ্যে দূরত্ব কত হবে? 3.4 অ্যাংস্ট্রম, তাই তো? আচ্ছা, ডিএনএ থেকে যখন ডিএনএ তৈরি করে তখন তাকে কি বলা হচ্ছে? রেপ্লিকেশন, তাই তো? ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় তখন তাকে কি বলা হচ্ছে? ট্রান্সক্রিপশন। আবার আরএনএ থেকে কি হচ্ছে? আরএনএ থেকে যখন প্রোটিন তৈরি করা হয় তখন তাকে বলা হচ্ছে ট্রান্সলেশন। এগুলো মনে রাখতে হবে। এবার হচ্ছে ডিএনএ প্রধান কয় প্রকার উপাদান দ্বারা গঠিত বললাম? 3 প্রকার। একটাকে বললাম পেন্টোজ সুগার, একটাকে বললাম নাইট্রোজেন বেস, একটাকে বললাম ফসফরাস গ্রুপ। এই তিনটেই যখন থাকছে তখন তাকে আমরা বলছি নিউক্লিওটাইড। তিনটের মধ্যে যখন ফসফরাস গ্রুপ থাকে না তখন কা বলা হচ্ছে নিউক্লিওসাইড। মনে থাকবে? এবার বলছি ডিএনএতে যে 5টা কার্বন থাকে, 5টা কার্বনের মধ্যে 1 নাম্বার কার্বনের সাথে কে যুক্ত থাকছে? নাইট্রোজেন বেস। 2 নাম্বার কার্বনে অক্সিজেন যুক্ত থাকে না বলে এর নাম হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, তাই তো? আর 5 নাম্বার কার্বনের সাথে কে যুক্ত থাকে? ফসফরাস গ্রুপ যুক্ত। কেন বলছি এগুলো বারবার? যদি প্রশ্ন করি এই প্রশ্নগুলো দেবো কিন্তু, ঠিক আছে? কত নম্বর কার্বনে কে যুক্ত আছে, কে যুক্ত নেই, এগুলোই প্রশ্ন হবে, ঠিক আছে? এই জন্য বারবার প্রশ্নগুলো তুলছি আমি, ঠিক আছে? যাকে এবার হচ্ছে ডিএনএতে এই যে নাইট্রোজেন বেসের কথা বললাম, নাইট্রোজেন বেস আবার কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে পিউরিন, একটা হচ্ছে পিরিমিডিন। পিউরিন বেসে কে কে থাকে? অ্যাডেনিন থাকছে আর গুয়ানিন থাকছে। পিরিমিডিন বেসে কে কে থাকছে? থাইমিন আর সাইটোসিন। এই যে আমি বলছিলাম সিঁড়ির দুটো হাতল, সেটা কি করছে? কে তৈরি করছে? ফসফরাস গ্রুপ। আর কে তৈরি করছে? পেন্টোজ সুগার। আর যে সিঁড়ির ধাপ তৈরি করেছে কে? নাইট্রোজেন বেস। কে তৈরি করছে? নাইট্রোজেন বেস। এই নাইট্রোজেন বেস, যে দুটো নাইট্রোজেন বেস, পিউরিনের সাথে পিরিমিডিনের কি তৈরি করছে? হাইড্রোজেন বন্ড। অ্যাডেনিনের সাথে থাইমিনের 2টো হাইড্রোজেন বন্ড তৈরি করছে, আর গুয়ানিনের সাথে সাইটোসিনের 3টে হাইড্রোজেন বন্ড তৈরি করছে, ঠিক আছে? এবার আসছি আরএনএ, তাই তো? ধরো এটা একটা আরএনএ, ঠিক আছে? এটাই আরএনএ। কি বললাম? এটাই হচ্ছে আরএনএ। তো আর ওখানে ডিএনএ তো কটা তন্ত্র পেয়েছিলাম? 2টো। ওখানে 2টো পেয়েছিলাম না? এখানে কটা আছে? একটা। তো একটা পার্থক্য কিন্তু পেয়ে গেলাম না? ডিএনএ কয় তন্ত্রী ছিল? দ্বিতন্ত্রী। আরএনএ কয় তন্ত্রী? একতন্ত্রী। এটা একটা পার্থক্য পেয়ে গেলাম, এটাও মনে রাখার ব্যাপার আছে, ঠিক আছে? আচ্ছা, এবার কথা হচ্ছে ওইখানে আর এর গঠনটাও একই রকম, ওর আর এর গঠনটাও একই রকম। যাক এরকম। আচ্ছা, এখানে থাকে নাইট্রোজেন বেস, তাই তো? এখানে থাকছে নাইট্রোজেন বেস, গঠনটা একই রকম। এদিকে থাকছে OH, এদিকে থাকছে H, এদিকে থাকছে OH, এদিকে থাকছে H। যাকে এরকমভাবে থাকে। এটা 1, এটা 2, এটা হলো 3, এটা হলো 4, এটা হলো 5। তো এখানে দেখো, ওখানে কি বলেছিলাম? এখানে অক্সিজেন যুক্ত থাকছে না। 2 নম্বর কার্বনের সাথে কি যুক্ত থাকছে না? অক্সিজেন যুক্ত থাকছে না। এখানে কিন্তু 2 নম্বর কার্বনের সাথে অক্সিজেন যুক্ত থাকছে, এই জন্য এর নাম হয়েছে রাইবোজ সুগার, রাইবোনিউক্লিক অ্যাসিড। এর নাম দেওয়া হয়েছে জন্য রাইবোনিউক্লিক অ্যাসিড। আর ওখানে অক্সিজেনটা ডিলিট করে দেওয়া হয়েছিল, ওই জন্য দিয়েছিল ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। তার মানে এখানে আরেকটা পার্থক্য পেয়ে গেলাম কিন্তু ডিএনএ আরএনএর মধ্যে। কি পেলাম? 2 নম্বর কার্বনে অক্সিজেন যুক্ত থাকে। কোথায়? আরএনএতে। কিন্তু ডিএনএতে কি ছিল? 2 নম্বর কার্বনে অক্সিজেন যুক্ত ছিল না বা থাকে না। আমি এভাবে পার্থক্য বলবো যে 2 নম্বর কার্বনে অক্সিজেন যুক্ত থাকে আরএনএতে, আর এতে ডিএনএতে 2 নম্বর কার্বনে হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত থাকে না। বাকিগুলো সব একই, ঠিক আছে? এবার এই যে এখানে এগুলোতে তাহলে কি তৈরি করবে? এখানেও থাকে পিউরিন আর পিরিমিডিন। এখানেও থাকে কি বললাম? পিউরিন থাকে, পিরিমিডিন। 2 প্রকার নাইট্রোজেন বেস থাকে। ওই ফসফরাস গ্রুপ সব একই, ওই জন্য ওগুলো কথা আমি আর বলতে গেলাম না, ঠিক আছে? এখানেও কি হচ্ছে বলো তো? কি থাকছে? পিউরিনে থাকছে অ্যাডেনিন, গুয়ানিন, দুটোই থাকছে। কিন্তু পিরিমিডিনে এসে কি হচ্ছে? এটার পরিবর্তে ইউরাসিল।
থাইমিনের পরিবর্তে কি থাকছে ইউরিসিন। তাহলে আমি আর একটা পার্থক্য পেয়ে গেলাম, তাই না, যে কি থাকছে ডিএনএর পিরিমিডিন বেসে কি থাকছে থাইমিন থাকে, কিন্তু আরএনএর পিরিমিডিন বেসে থাইমিনের পরিবর্তে কি থাকছে ইউরাসিল। আর একটা পার্থক্য পেয়ে গেলাম, পেলাম না? মূল পার্থক্য তিনটে আমি পেয়ে গেলাম। আচ্ছা, এবার হচ্ছে অ্যাডেনিনের সাথে থাইমিনের কটা হাইড্রোজেন বন্ড ছিল? দুটো। তো এখানে অ্যাডেনিনের সাথে কার হাইড্রোজেন বন্ড থাকবে? ইউরাসিলের, তাই তো। আর গুয়ানিনের সাথে সাইটোসিনের থাকবেই, এটা স্বাভাবিক, তাই তো। এই হলো হাইড্রোজেন বন্ড। তাহলে তোমরা ডিএনএ আর এর মধ্যে পার্থক্য করতে পারবে না? আচ্ছা।